আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরান এবং আজারবাইজানের মধ্যে বর্তমান যে সামরিক উত্তেজনা সেটা নতুন কিছু নয়, দীর্ঘদিন ধরে এটা চলছে। ভৌগোলিক, রাজনৈতিক এবং জাতিগত কারণে পূর্বেই এটা জটিল ছিল। বর্তমানে ইসরায়েলের অংশগ্রহণে সেটা আরো জটিল থেকে জটিলতর হয়েছে। আজারবাইজান ইরানের উত্তর সীমান্তে অবস্থিত, যা কাস্পিয়ান সাগরের সঙ্গে যুক্ত, এবং ইসরায়েল চাইলেই এই বিশাল এলাকা ব্যবহার করে ইরানে আক্রমণ করতে পারে এবং তারা করেছেও। আজারবাইজান এবং ইরানের মধ্যে প্রায় 700 কিলোমিটার সীমান্ত রয়েছে এবং 2021 সাল থেকে শুরু করে লাগাতার প্রতি বছর আজারবাইজানের ফিজুলি, জেব্রালা, জাঙ্গি জেলা এবং আশেপাশের কয়েকটি জেলায় ইসরায়েলের সঙ্গে সামরিক মহড়াও করেছে আজারবাইজান। হামাসের সাবেক প্রধান নেতা ইরানে অবস্থান করেছিলেন, তার উপর হামলা থেকে শুরু করে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হত্যাকাণ্ড, কিংবা পরবর্তী সময় 12 দিনের যুদ্ধে ইরানের অভ্যন্তরে আজারবাইজান থেকে ড্রোন প্রবেশ এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্ল্যাকআউট করে দেওয়া, এই সকল ক্ষেত্রেই এই আজারবাইজানের অংশগ্রহণের বিষয়টা ইরান সুনিশ্চিত করেছে যে কিভাবে বন্ধুর পরিচয় দিয়ে আজারবাইজান ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে সহযোগিতায় এই ধরনের ক্ষেত্র তৈরি করে দিয়েছে। এবং অলরেডি এই আজারবাইজান ইরান সীমান্তের কাছে তাদের একটি পাবলিক এয়ারপোর্টকে সরাসরি হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে। যে পাবলিক ট্রান্সপোর্ট এয়ারপোর্টে বর্তমানে ইসরায়েলের অন্তত 3 থেকে 4টি F-35 যুদ্ধ বিমান বর্তমানে রেডি টু ফায়ার অবস্থায় রয়েছে ইরানের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। এছাড়াও আর্মেনিয়া এবং তুরস্কের মধ্যে যে জাঙ্গিজুর করিডোর রয়েছে, সেই পুরো জাঙ্গিজুর করিডোর তারা দিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের হাতে। 22 কিলোমিটার প্রশস্ত এবং প্রায় 200 কিলোমিটার লম্বা এই পুরো করিডোরটি, জাঙ্গিজুর করিডোরটি ইরান সীমান্তবর্তী এলাকায় অবস্থিত, যেখানে যুক্তরাষ্ট্র বর্তমানে ব্যাপক ভিত্তিতে সামরিকায়ন করছে। এছাড়াও ইসরায়েলের যে জ্বালানি শক্তি এবং যুদ্ধক্ষেত্রের সক্ষমতা, সেখানে 64% জ্বালানি তেল এই আজারবাইজানই সরবরাহ করছে। সুতরাং ইরানের জন্য এখন অন্যতম প্রধান টার্গেট হলো আজারবাইজান। যে কোনো উপায় হোক না কেন আজারবাইজানকে প্রতিরোধ করতে হবে এবং পরবর্তী ধাপের যুদ্ধে আজারবাইজানে হামলাও করতে হবে, যার চূড়ান্ত প্রস্তুতির ঘোষণা দিল ইরান। দেখুন, পুরো আজারবাইজানের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশ সীমা রয়েছে, সকল কিছুর কন্ট্রোল নিয়েছে ইরান। এখন শুধু আজারবাইজান নয়, রাশিয়ার উপকূল থেকে শুরু করে তুরস্কের কিছু ভূখণ্ড এবং আশেপাশের এই পুরো অঞ্চল ইরানের যে নতুন শক্তিশালী রাডার সিস্টেম রয়েছে, প্রায় 800 কিলোমিটার রেঞ্জ তার অধীনে চলে এসেছে। দেখুন, ইরান একেবারে পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি জায়গায় এই শক্তিশালী 5ম প্রজন্মের যে রাডার সিস্টেম সেটা ইনস্টল করেছে। আর এর ফলে আজারবাইজানের ভূখণ্ডের ভেতর কোনো যুদ্ধ বিমান আকাশে উড়লে বা ল্যান্ড করলে সাথে সাথে ইরান সেটা জানতে পারবে এবং পদক্ষেপ নিতে পারবে। আপনাদের আমি ম্যাপের মাধ্যমে দেখাতে চেষ্টা করছি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। কাস্পিয়ান সাগরের একেবারে উপকূলে ইরানের একটি উচ্চ ভূমি রয়েছে বা পাহাড়ি এলাকা রয়েছে। সেই পাহাড়ি এলাকার একেবারে অগ্রভাগে একটি পাহাড়ের চূড়ার ভেতর এই রাডারটি স্থাপন করা হয়েছে। নিশ্চয়ই আপনারা পরিষ্কারভাবে তার দৃশ্য দেখতে পাচ্ছেন। ইরানের যে গিলান প্রদেশ রয়েছে, সেই গিলান প্রদেশের একেবারে সুমন পাহাড়ের উপরের যে উপত্যকা রয়েছে বা চূড়া রয়েছে, সেখানে এটি স্থাপন করা হয়েছে। দেখুন, এটি 360 ডিগ্রি কভারেজ দেওয়া একটি রাডার সিস্টেম। যদিও স্যাটেলাইট ভিউতে পরিষ্কারভাবে এটা রাডার বোঝা যাচ্ছে না বা রাডারের ছবি আসছে না, তবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর যে ছায়া রয়েছে সূর্যের আলোর কারণে, সেটা কিন্তু এই পুরো অঞ্চলটিকে প্রভাবিত করেছে। স্ক্রিনে নিশ্চয়ই বর্তমানে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, এটি সেই রাডার যেটা ভূমি থেকে প্রায় 3000 মিটার উচ্চতায় ইরান সেই পাহাড়ের চূড়ার ভেতর এটা তারা ইনস্টল করেছে। এটি ইরানের নাজির রাডার, যার সক্ষমতা হলো 800 কিলোমিটার। নাজির রাডার সিস্টেম ইরানের নিজস্বভাবে তৈরিকৃত একটি রাডার সিস্টেম, যেটা চীন এবং রাশিয়ার যৌথ প্রযুক্তিগত সহযোগিতায় তারা তৈরি করেছে। এটি ভূমি থেকে প্রায় 30 কিলোমিটার উচ্চতায় যে কোনো টার্গেটকে শনাক্ত করতে পারে এবং 800 কিলোমিটারের মধ্যে যে কোনো ধরনের 5ম প্রজন্মের যুদ্ধ বিমানের যে কোনো গতিবিধিও পর্যবেক্ষণ করতে পারে। যুক্তরাষ্ট্রের যে EW সিস্টেম রয়েছে, সেটাকেও খুব সহজে এটা শনাক্ত করতে পারবে। আর যেহেতু পাহাড়ের এত উচ্চতায় ইরান সফলভাবে এটাকে ইনস্টল করতে পেরেছে, এর সক্ষমতা আরও নিখুঁত হয়ে গেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং ভাবে কত বড় চ্যালেঞ্জ ছিল। এই পাহাড়টির ভেতর সরুভাবে তারা রাস্তা তৈরি করে এত উচ্চতার ভেতর এই
রাডার সিস্টেমগুলো ইনস্টল করেছে, যাতে করে এই পুরো অঞ্চলের ভেতর আজারবাইজান, কাস্পিয়ান সাগর, আর্মেনিয়া এবং আশেপাশের যে পুরো অঞ্চল রয়েছে এই অঞ্চলে নিখুঁতভাবে ইরান নজরদারি করতে পারে। ইরান যদি এই রাডার সিস্টেমটি আগে ইনস্টল করতে পারত, তাহলে 12 দিনের যুদ্ধে ইসরায়েল যে সুযোগটা পেয়েছে, সুবিধা পেয়েছে, সেটা তারা পেত না। কারণ আজারবাইজান থেকে তারা খুব ভালোভাবেই ভৌগোলিক অবস্থানের সুবিধা নিয়ে আক্রমণটা করেছে। তবে এখন সেটা হবে না। পরিষ্কারভাবে ইরান জানিয়ে দিয়েছে আজারবাইজানের প্রতিটা মুভমেন্ট তারা এখন হারে হারে পর্যবেক্ষণ করছে। আজারবাইজানে কোন যুদ্ধ বিমান আসলো, যুক্তরাষ্ট্রের অবস্থান কি, যুক্তরাষ্ট্র কোন কোন যুদ্ধ বিমান নিয়ে সেখানে অস্ত্র মজুত করছে, প্রতিটি তার পদক্ষেপের নিখুঁত সংবাদ এবং নিখুঁত নজরদারি এখন ইরানের হাতে। শুধু এই অঞ্চল নয়, জর্জিয়া থেকে শুরু করে তুরস্কের যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি রয়েছে, যুক্তরাষ্ট্রের ন্যাটোর যে ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটিটির মধ্যেও শক্তিশালী নজরদারি সক্ষমতা স্থাপন করতে সক্ষম হয়েছে ইরান। দেখুন, তুরস্কের ভেতর যুক্তরাষ্ট্রের ন্যাটোর যে দুইটি ঘাঁটি রয়েছে তা পর্যবেক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেই ঘাঁটি থেকে সকল ধরনের লজিস্টিক সাপোর্ট দিয়ে ইরানে আক্রমণ হতে পারে। আর সেটা মোকাবেলার জন্য এই পাহাড়ের উচ্চতায় যে নাজির রাডার, 5ম প্রজন্মের 360 ডিগ্রি রাডার ইনস্টল করা হয়েছে, সেটা একটা যুগান্তকারী পদক্ষেপ। সরাসরি তুরস্কের ভেতর যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো নজরদারি করে এখন আগাম প্রস্তুতি নিতে পারবে ইরান, যে যুক্তরাষ্ট্র সেই ঘাঁটিগুলো ব্যবহার করে আজারবাইজানকে কি করে সহযোগিতা করছে বা ইরানে আক্রমণের কি পরিকল্পনা করছে। দেখুন, আফ্রিকার যে উপকূলীয় দ্বীপ রাষ্ট্র রয়েছে মাদাগাস্কার, সেটা সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন, খুবই বড় একটি দ্বীপ রাষ্ট্র। দেখুন, অর্থনৈতিক দিক থেকে দেশটি ততটা গুরুত্বপূর্ণ নয়, তবে ভৌগোলিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর জলপথ ব্যবহার করে বা এর কাছাকাছি সমুদ্রপথ ব্যবহার করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের যত জাহাজ রয়েছে সবাই কিন্তু রেড সির উপকূল অ্যাভয়েড করার জন্য ব্যবহার করে। এখানে ইরানের ঘাঁটি প্রতিষ্ঠা করা বা প্রক্সি যদি একটা তৈরি হয়, তাহলে পুরো গেম চেঞ্জার হবে। একই সঙ্গে এই রেড সির উপকূল এবং অন্যান্য জলপথের নিয়ন্ত্রণ পাবে ইরান, আর এই ক্ষেত্রে বড় অগ্রগতি লক্ষ্য করা গেছে। গত 2 দিন পূর্বেই মাদাগাস্কারের যে সরকার রয়েছে সেটা জেনজি গ্রুপের কথিত বিদ্রোহের কারণে ফল্ট হয়ে গেছে। বলা হচ্ছে এর মূল মাস্টার মাইন্ড হলো ইরান। মাদাগাস্কার থেকে যে প্রেসিডেন্ট পালিয়ে গেছে বা ক্ষমতাচ্যুত হয়েছে, তিনি ফ্রান্সের সমর্থিত প্রেসিডেন্ট ছিলেন। তিনি এবং ফ্রান্স অভিযোগ করেছেন ইরানের আইআরজিসি তার মিলিটারি পাওয়ার দিয়ে মাদাগাস্কারের যে মিলিটারি রয়েছে তাকে ক্ষমতায়ন করেছে এবং বর্তমানে ইরানের কন্ট্রোলে চলে গেছে মাদাগাস্কার। তার প্রমাণও পাওয়া গেছে। দেখুন, কিছুদিন পূর্বেই এই মাদাগাস্কারের যারা সামরিক বাহিনী রয়েছে, ইরানের কাছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে অন্তত 5টি বোয়িং 777 যে বিমান রয়েছে, যাত্রীবাহী বিমান, সেটা তারা হস্তান্তর করে দেয়, যেটা মাদাগাস্কার আন্তর্জাতিকভাবে অন্য আরেকটি দেশ থেকে সেকেন্ড হ্যান্ড হিসেবে ক্রয় করেছিল। সেটা ইরানের ভায়া হয়েই কিন্তু মাদাগাস্কারের যে আর্মি রয়েছে তারা করে। এই ঘটনার পরপরই মাদাগাস্কারের প্রেসিডেন্ট এই মাদাগাস্কারের আর্মির বড় বড় উচ্চপদস্থ 22 জন কর্মকর্তাকে বহিষ্কার করেন। আর সেই বহিষ্কারের কয়েকদিন পরই তিনি নিজেই ক্ষমতাচ্যুত হয়ে গেলেন। ইরান কিন্তু তার কারিশমা এই জায়গায় আফ্রিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুটের কাছে মাদাগাস্কারের ভেতরও তার শক্তি প্রদর্শন করেছে। এখন সেই জায়গায় অস্ত্র হস্তান্তরের অপেক্ষায় দেখার বিষয় যে হুতিদের মতো মাদাগাস্কারকে শক্তিশালী একটি প্রক্সি হিসেবে তৈরি করলে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, প্রবেশ করাই কঠিন হয়ে যাবে, যা একটা গেম চেঞ্জার পরিকল্পনা। দেখার বিষয়ে ইরান কতটুকু সাকসেসফুল হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।